This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ দিনভর আমাদের চোখ থাকবে কোথায় আপনারা জানেন। দিল্লির দিল কোন দিকে ঝুঁকে সে প্রশ্নের উত্তর আজ পেতেই হবে, কারণ দিল্লিতে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন ৭০টি আসন এবং এই ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬৯৯ জন প্রার্থী। ভোটের লাইনে ১.৫ কোটিরও বেশি ভোটার। প্রায় ১৪,০০০-এরও বেশি বুথে ভোট গ্রহণ পর্ব চলছে। এই মুহূর্তে রাহুল গান্ধী ভোট দান পর্ব সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল সকালই হেভিওয়েট প্রার্থীরা তারা ভোট দিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও ভোটদান করেছেন। আমার সহকর্মী এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, ভোটদানের পর্ব এখন প্রায় ১.৫ ঘন্টা হয়ে গেছে সকাল থেকে। কি কি খবর আসছে আমি জানতে চাইব, আর কি কি বিশেষ দৃশ্য এখনো পর্যন্ত নজরে আসলো? দেখো, নির্বাচন কমিশনের এবারের সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় ভোটার টার্নআউট, এবং নির্বাচন কমিশন লাগাতার প্রচারও করেছে দিল্লিতে যাতে সাধারণ মানুষকে ভোটদানের ক্ষেত্রে উদ্যোগী করা যায়। কারণ গত ভোটে দেখা গিয়েছিল যে 62% ভোট পড়েছে এবং রাজধানীর শহরাঞ্চলগুলিতে বরাবরই ভোটদানের হার যথেষ্ট কম। এবং যে ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নেতারা তারা এক এক করে ভোট দিচ্ছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নিজে তিনি স্লোগান দিয়েছেন, বরাবর তিনি যে স্লোগান দেন যে প্রথমে ভোটদান তারপরে জলপান। এবং সকাল সকাল রাহুল গান্ধী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী যারা দিল্লির বাসিন্দা তারা কিন্তু ভোট দিতে শুরু করেছেন। শীর্ষস্থানীয় নেতারা তারা ভোট দিতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী তারাও ভোটদান করবেন। এবং যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে দিল্লির ভোট আপাতত শান্তিপূর্ণ ভোট, এবং বরাবরই এখানে বড় কোনো ঘটনার খবর কখনো পাওয়া যায় না। কিন্তু গতকাল আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী তারা দুজনেই তারা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গাতে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তারা করেছেন, এবং অভিযোগ সরাসরি ভাবে তারা করেছেন দিল্লি পুলিশের বিরুদ্ধে যে দিল্লি পুলিশ এক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। ফলত নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোথাও এই ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ যদি আসে তাহলে সম্পূর্ণভাবে কঠোর ব্যবস্থা নিতে তারা বাধ্য থাকবে। এবং এক্ষেত্রে আমাদের নজর যেদিকে থাকছে যে কোথাও কোন রকম ঘটনা ঘটে কিনা। নির্বাচন কমিশন এবার একটি অ্যাপ চালু করেছে যে অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে কোথায় কখন কত ভোটদানের হার, তার পাশাপাশি যেটা সামনে আসবে তা হচ্ছে লাইনে কত লোক রয়েছে সেই তথ্য আসবে। অর্থাৎ সাধারণ মানুষকে ভোটদানে উদ্যোগী করার ক্ষেত্রে যাতে তারা এই অ্যাপ দেখে ভোট দিতে যেতে পারে যে কখন ভোট গ্রহণ কেন্দ্র ফাঁকা রয়েছে। তার পাশাপাশি অবশ্যই রাজনৈতিক সমীকরণের দিকে আমাদের নজর থাকছে যে ২৭ বছরের খরা কাটিয়ে বিজেপি এখানে রাজ্যপাট উল্টাতে পারে কিনা। আম আদমি পার্টি আরো একটা বিষয় জানতে চাইবো, রাজনৈতিক বিষয়গুলো অবশ্যই এক্ষেত্রে নজরে থাকছে। পাশাপাশি তুমি যেরকম বলছিলে বেশ কিছু স্পেশাল অ্যাট্রাকশন এবার করা হয়েছে যাতে ভোটমুখী করা যায় ভোটারদের। সেই জায়গা থেকে আজকে এবার ওই পিঙ্ক বুথ এবং সেখানে মানে গোলাপি বুথ সেই বিষয়গুলো দেখতে পাওয়া গিয়েছিল, জানা গিয়েছিল। সেরকম ছবি কতটা কি কোথায় নজরে আসছে? দেখো, এক্ষেত্রে হাজার হাজার যে বুথ রয়েছে তার মধ্যে প্রায় ৭০০-র বেশি বুথ শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য উপযুক্ত পরিকাঠামো নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। এবং অবশ্যই প্রত্যেকবারের মতো যেমন পিঙ্ক বুথ থাকছে, তার পাশাপাশি আম আদমি পার্টি এবার একটি বিশেষ উদ্যোগ নিচ্ছে। যে উদ্যোগটা সম্পূর্ণভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্যোগ নয়, যে কোনো দেশের যে কোনো প্রান্তে ভোটের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের কাছে মডেল হতে পারে। তারা একটি পোর্টাল চালু করেছে। সেই পোর্টালে প্রতি মুহূর্তে কত ভোটদান হচ্ছে সেই ভোটদানের তারা হিসেব প্রতি মুহূর্তে তারা আপলোড করবে, এবং তাদের যে নিজস্ব মনিটরিং সিস্টেম আম আদমি পার্টির সদর দপ্তরে সেখানে সেই তথ্য প্রতি মুহূর্তে নথিভুক্ত হয়ে যাবে অনলাইনে। এর পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন ভোট দানের শেষে যে ভোট কাউন্টিং এর সময় যে কাগজ দেবে, অর্থাৎ কোন বুথে কত ভোট কাউন্ট কত ভোট পড়েছে। জ্যোতির্ময়, আপাতত ধন্যবাদ। তোমার কাছ থেকে অবশ্যই জানবো আজ এই ভোট সংক্রান্ত প্রত্যেকটা মুহূর্তের যাবতীয় আপডেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সকালে এক্স হ্যান্ডেলে ভোটদান সংক্রান্ত বিষয় লিখেছেন। একবার আপনাদের দেখাই সেই এক্স হ্যান্ডেল বার্তা। আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায় নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলের আজ পোস্ট। নরেন্দ্র মোদী আপনারা জানেন এর আগেও তিনি খুব স্পেসিফিক্যালি বলেছিলেন যে এবছর যারা
প্রথম ভোটার তাদেরকে উৎসাহিত করতে তিনি বলেছেন যে আগে ভোট দান তারপরে জলপান, এবং আজ নতুন ভোটারদের এবং সাধারণ মানুষকে ভোট দানে আরও উৎসাহ প্রদান করতে, আরও এগিয়ে আসতে, আরও বুথমুখী হতে, তাদের এই অধিকার প্রয়োগ করার জন্য আরও একবার তার এই এক্স হ্যান্ডেল বার্তার মাধ্যমে আজ সকালেই উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই এক্স হ্যান্ডেল বার্তা তিনি যেটা লিখেছেন সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। নেহরু থেকে ইন্দিরা, রাজীব, রাহুল, বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় গোটা গান্ধী পরিবারকে এবার বিঁধলেন নরেন্দ্র মোদী। কংগ্রেস আমলে কেন্দ্রীয় বরাদ্দের দুর্নীতি থেকে বিদেশ নীতি, এই সব কিছু নিয়েই তীব্র শ্লেষ ধরা পড়ল প্রধানমন্ত্রীর এই বক্তৃতায়। সঙ্গে তিনি এটাও জানালেন যে সবে তৃতীয় দফা, আরও অনেক দিন, মানে আরও অনেকগুলো দফা দেশের ক্ষমতায় থাকবেন তাঁরা। মহাকুম্ভে বিপর্যয় থেকে কর্মসংস্থান, একাধিক বিষয় নিয়ে বাজেট অধিবেশনে সরকার পক্ষকে চাপে রাখতে চাইছিল বিরোধীরা। উল্টে তাদেরই এক হাত নিলেন নরেন্দ্র মোদী, বিশেষ করে কংগ্রেসকে। 5 दशक तक गरीबी हटाओ के नारे सुने हो और अब 25 करोड़ गरीब गरीबी को परास्त करके बाहर निकले। ऐसे ही नहीं, हमने गरीब को झूठे नारे नहीं, हमने सच्चा विकास दिया। কংগ্রেস আমলে কেন্দ্রীয় বরাদ্দ কিভাবে হাতসাফাই হতো তা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি নরেন্দ্র মোদী। हमारे देश में एक प्रधानमंत्री हुआ करते थे, उनको मिस्टर क्लीन करने कहने की एक फैशन हो गई थी, और उन्होंने कहा था कि दिल्ली से 1 रुपया निकलता है तो गांव में 15 पैसा पहुंचता है। बहुत गजब की हाथ सफाई थी। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারত এখনো অনেকটাই পিছিয়ে। সোমবার সংসদে এমনটাই বলেছিলেন রাহুল গান্ধী। মঙ্গলেই তার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী। अब जब एआई की बात होती है, कुछ लोगों को अब ये शब्द फैशन में है तो बोला जाता है, लेकिन मेरे लिए सिंगल एआई नहीं है, डबल एआई। भारत की डबल ताकत है। एक एआई आर्टिफिशियल इंटेलिजेंस, दूसरा एआई एस्पिरेशनल इंडिया। अपने स्कूलों में 10,000 टिंकरिंग लैब्स शुरू किए और आज उन टिंकरिंग लैब से निकले बच्चे रोबोटिक्स बना करके लोगों को चकित कर रहे हैं। সংসদে দাঁড়িয়েই ট্রাম্পের শপথ ও লাদাখ সীমান্ত নিয়ে কেন্দ্রের বিদেশ নীতির সমালোচনা করেছিলেন রাহুল। তাকে ফরগটন ক্রাইসিস নামে একটি বই পড়ার পরামর্শ দেন মোদী। বইতে নাকি পণ্ডিত নেহেরু এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট কেনেডির আলোচনার বিস্তারিত উল্লেখ রয়েছে। जब देश ढेर सारी चुनौतियों का सामना कर रहा था, तब विदेश नीति के नाम पर क्या खेल हो रहा था, उस किताब के माध्यम से सामने आ रहा है। और इसलिए मैं कहूंगा कि जरा ये किताब पढ़िए। দিল্লি ভোটের ঠিক আগে শীষমহল প্রসঙ্গ টেনে আপ নেতৃত্বকে বেঁধেন প্রধানমন্ত্রী। তবে শুধু বিরোধীদের কটাক্ষ নয়, এদিন নিজের সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মোদী। জানান 2047-এ বিকশিত ভারত প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। ये तो अभी हमारी तीसरी ही टर्म है, हम आने वाले अनेक वर्षों तक जुटे रहने वाले। মোদীর দাবি বিরোধীরা তুষ্টিকরণের রাজনীতি করছেন, কিন্তু তার সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসীর সন্তুষ্টিকরণ চাইছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একদিকে শরিকি বিবাদ, অন্যদিকে প্রমোটিং এর চক্কর, আর তাতেই রাজনীতির রং লেগে গিয়েছে। কাকা তৃণমূল কংগ্রেস কর্মী, ভাইপো তৃণমূল কংগ্রেস করেন।
বিধায়কের ঘনিষ্ঠ প্রমোটারের সঙ্গে থাকেন। বাড়ি খালি করার জন্য কাকাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এই ভাইপো সৌরভ দাসের বিরুদ্ধে। কি অভিযোগ? অভিযোগ কাকা বাপি দাসের বাড়িতে হামলা চালায় সৌরভ। হামলায় আক্রান্ত হয়েছেন বাপির মা এবং তার ভাই। আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আর এলাকাটা হচ্ছে বেলেঘাটা। সৌরভকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে কাটতে। বেলেঘাটায় তৃণমূলের সক্রিয় কর্মী বাপি দাস। বাপির মা ভাইয়ের ওপর হামলার অভিযোগ পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। অভিযোগ ভাইপো সৌরভ দাস কাকার বাড়িতে হামলা চালায়। সেই সময় বাপি বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়েই মা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বাপির ভাই সুময় দাসের হাতে, কানের পিছনে এবং তার মায়ের আঙুলে আঘাত লেগেছে। দিকে পিছন থেকে একটা চাপাট বার করে আমার উপরে মানে বারংবার আঘাত করা হয়। হাতে, কানের মধ্যে, ঘাড়ের মধ্যে মারার চেষ্টা করা হয়। আমি কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আমার মাও আমাকে বাঁচাতে গিয়ে মায়ের হাতেও চাপটের আঘাত পড়ে। চাপড়টা লাফ দিয়ে উঠে আটকে ধরেছি, হাত দিয়ে আটকে ধরে ও টান দিয়ে দিয়েছে চাপড়টা। আমার হাতটা, দুটো হাতে আঙুলে আঘাত লেগেছে। বাপির দাবি তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামী প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠ সৌরভ। অভিযোগ রাজু নস্কর সৌরভ দাস দীর্ঘদিন ধরে বাড়ি খালি করার জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। পারিবারিক সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে অনেকদিন ধরেই গোলমাল চলছে। সৌরভের পরিবারের পাল্টা অভিযোগ বাপি দাসের বিরুদ্ধে। তবে সৌরভ যে প্রমোটার রাজু নস্করের সঙ্গে থাকেন তা স্বীকার করে নিয়েছে পরিবার। পুরো ফ্যামিলিগত ব্যাপার এটা। বাপি দাস, হ্যাঁ, এটা আমার মেজো দেওর। বাপি দাস আপনার মেজো দেওর? হ্যাঁ। সুময় দাস ছোট দেওর। মানে আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে? পারিবারিক সম্পর্ক। বাড়িতে আমরা না থাকলে আমার মায়ের ওপর এসে আমার কাকারা ঠাকুমারা অত্যাচার করে, বাড়ি থেকে বার করে দেবো, টানাটানি, মানে যাচ্ছাতেই অবস্থা। রাজু দাসের সঙ্গে থাকে এবং তৃণমূল কংগ্রেসও করে। হ্যাঁ, ও পার্টি করে। এবার দেখুন, সাথে থাকার বলতে ওখানে কাজ করে, তো ওরকম ঘনিষ্ঠতা ওরকম ভাবে কিছু নেই। প্রমোটার রাজু নস্করের দাবি এটা পারিবারিক গোলমাল, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9খানা 10খানার মতন কেস আছে কাকা ভাইপো। ওদের ওখানে কি পার্সোনাল ওদের পারিবারিক ঝামেলা, আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। এটা করে আমাদের প্রশাসন নেই, আমাদের এখানে থানা পুলিশ নেই, কোর্ট কাচারি নেই, এখানকার কোনো অনুগত কেউ নেই। এদিকে প্রমোটার রাজু নস্করের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব। এরা সকলেই আসলেই তোলাবাজ, মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন। হামলার ঘটনায় তীব্র আতঙ্কে বৃদ্ধা, তাঁর আশঙ্কা থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনোদিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। বেলেঘাটার শাসক দলের কর্মীদের মধ্যে গোলমাল নতুন নয়। পঞ্চায়েত ভোটের আগেও 34 নম্বর ওয়ার্ডে 2 শিবিরের গোলমালে পার্টি অফিস ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ পর্যন্ত ওঠে। বারবার অশান্তির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সময় যতই যাচ্ছে রহস্য তত বাড়ছে। কাটামুন্ডু এখনো উদ্ধার হয়নি। সোমবার ভোরে ছোট জাগুলিয়া চাষের জমিতে আতপোড়া একটা মুন্ডহীন দেহ উদ্ধার হয়। আপনারা জানেন, আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি বারবার। মাথার খোঁজে দিনভর তল্লাশি চলে। ডুবুরি খালে নামে জাল ফেলা হয়। কেন খুন সেটা এখনো জানা যায়নি। আর ওই কাটামুন্ডুরও খোঁজ এখনো পাওয়া যায়নি। যাচ্ছে সময়, বাড়ছে রহস্য। দিনভর ত্রস্ত ছোট জাগুলিয়া, খালে নামলো ডুবুরি, চলল কাটা মাথার খোঁজ। ছোট জাগুলিয়ার বাজিতপুরে চাষের জমি থেকে মুন্ডহীন আতপোড়া দেহ উদ্ধার, এখনো মেলেনি কাটা মাথার খোঁজ। মাথাটা যদি এখানে থাকতো তাহলে তো এতক্ষণে ডুবুরি খুঁজে পেত না। ডুবুরি তো নেমেছিল, কিন্তু ডুবুরি তো বলছিল যে প্রচন্ড তলায় সব শ্যাওলা আছে, প্রচন্ড কাদা আছে, যার ফলে ভিতরে পানির তলায় অত দেখা যাচ্ছে না, জলের তলায় অত দেখা যাচ্ছে না। কারণ আমি দেখলাম যে আজ সকাল থেকে প্রফেশনাল ডুবুরি, কালকে প্রফেশনাল ডুবুরি ছিল না, আজকে পুরো মাস্ক পরে অক্সিজেন নিয়ে তারা নিচে নেমেছিল। বলছে যে কোনো রকম দেখা যাচ্ছে না। না, কোনো রকম দেখা যাচ্ছে। মৃতের দেহের বাহাতে ট্যাটু, খোদাই করে আর লেখা। এই ট্যাটু দেখে কি খুলবে রহস্যের জট?
ট্যাটু দেখে ঠিক কোথায় কোথায় এখনো পর্যন্ত খুনের কিনারা করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, আমি দেখলাম যে বাইরের রাজ্যে বেশ কিছু উদাহরণ রয়েছে। দেখুন না, মহারাষ্ট্রে থানেতে তরুণী খুনের কিনারা 1 বছর পর হাতে ট্যাটু থেকে রহস্যের কিনারা করতে পেরেছিল। বিহারে যুবকের দেহ উদ্ধার হয় মুম্বাইয়ে, হাতে আর এ লেখা ট্যাটু থেকে খুনের কিনারা করতে পেরেছিলেন তদন্তকারী আধিকারিকরা। মহারাষ্ট্রে আরও ঘটনা, 2024-এ ওরলিতে আরটিআই কর্মীর দেহ উদ্ধার হয়, উরুতে তার ট্যাটু ছিল, 22 জনের নাম ছিল। আরটিআই কর্মী খুনের কিনারা সেই ট্যাটু থেকেই হয়। মুম্বাইয়ে আরও একটি ঘটনা আমার কাছে রয়েছে, 2023-এর জুন মাসে মুম্বাইতে মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হয়, হাতে ত্রিশূলের ট্যাটু দেখে জানা যায় তার পরিচয় এবং তার মহিলার স্বামী এবং দেওরকে পুলিশের জালে নেওয়া হয়। 2019-এর আগে 8 বছর আগে খুন হয়েছিলেন মহিলা, নিউ দিল্লি রেল স্টেশনের বাইরে বস্তাবন্দি তার দেহ উদ্ধার হয়, সেখানেও ট্যাটু দেখে তদন্তকারী আধিকারিকরা কিন্তু তার একটা কিনারা করেন। বুঝতে পারছেন, তার মানে ট্যাটু কিন্তু যথেষ্ট জোরালো। এই মুহূর্তে একটা কাটা মুন্ডু, মুন্ডুটা তো পাওয়া যাচ্ছে না, তখন কিছু দেখে তো একটা তদন্ত শুরু করতে হবে। এই মুহূর্তে ট্যাটুটার দিকে বিশেষ করে মন দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ভয় আছে? ভয় তো মানুষ স্বাভাবিক থাকবে, আতঙ্ক হয়ে গেছে মানুষ। খালে যদি কেউ মুন্ডু ফেলে, এতক্ষণ ডুবুরি বহুবার নামলো, জাল ফেলা হলো, আজকে অক্সিজেন মাস্ক নিয়ে যে প্রফেশনাল ডুবুরি হয় তারা নেমেছিল, পাওয়া যাবে না কেন? সেটাই তো আমাদের ভাবার বিষয় ওইটাই, যে কেউ পাওয়া যাচ্ছে না কেন। তাহলে কুকুর যে গাড়ি তদন্ত করলো, কুকুর তদন্ত কি ভুল হতে পারে? আমি এটা জানি না। খুনের ধরন বদলাচ্ছে দুষ্কৃতীরা, দেহ টুকরো টুকরো করে কেটে ফেলার প্রবণতা বাড়ছে। কেন এই নৃশংসতা? যদি আমি কয়েকটা ঘটনা বলি, ডিসেম্বরে গল্ফ গ্রিনে মনে আছে শালিকার মুন্ডু এক জায়গায় কাটা, আর এক জায়গায় শরীর, দেহ টুকরো টুকরো করে রাখা, জামাইবাবু বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, 3 টুকরো করে সেই দেহ ফেলা হয়েছিল। এই নভেম্বরে মালদার গাজলে কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল, তার কিছুটা দূরে গিয়ে শরীর উদ্ধার হয়, ধরটা উদ্ধার হয়। এপ্রিলে খিদিরপুরে মহিলার টুকরো টুকরো দেহ, মাথা হাত পা সব আলাদা করে প্লাস্টিকে মুড়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। 2022-এ অন্ডালে নিখোঁজ শিশুর হাত পা কাটা অবস্থায় উদ্ধার হয়েছে। ঝাড়গ্রামে জামমনিতে শিশুর মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে 2021-এ, 2019-এ, 2000 সালে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র আমাদের রাজ্য কেন, বাইরের রাজ্যেও এই ট্রেন্ডটা ভালো মতো দেখা যাচ্ছে। যারা খুন করছে, হিংস্রতা মানুষের মধ্যে, যে কিভাবে দেহ টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, কাটা মুন্ডু কেটে এক জায়গায় ফেলা হচ্ছে, দেহের টুকরো টুকরো বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে। এই হিংস্রতাটা কেন? এইটা কিন্তু সাংঘাতিকভাবে তদন্তকারী আধিকারিকদের কাছে ভাবাচ্ছে যে মানুষের এটা রাগ না, এটা খুনের পদ্ধতিতে তো কোথাও একটা পরিণত হয়েছে। যাচ্ছে সময়, বাড়ছে রহস্য। কবে উদ্ধার হবে কাটা মাথা? কবে জানা যাবে মৃতের পরিচয়? ক্যামেরায় সুকান্ত মণ্ডল, সুদীপ গুছাইতের সঙ্গে দীপঙ্কর দাস ও শর্মিষ্ঠা চক্রবর্তীর TV9 বাংলা। বিতর্কে এবার সুপ্রকাশ গিরি। কাঁথিতে জল নেওয়া নিয়ে একটা বিবাদের সূত্রপাত। গোরাচাঁদ পাত্র নামে এক ব্যক্তিকে গালিগালাজ করেন পুরপ্রধান। ওই ব্যক্তির বিরুদ্ধে পাল্টা গালিগালাজের অভিযোগ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যানের। গোরাচাঁদ পাত্রর বিরুদ্ধে কাঁথি থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলতে চাইছেন আপনি? তুলে চল, না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো, ওখানে চলো, ওর বাড়ির পেছন দিয়ে পুরো ভাঙো, জেসিবি ডাকো, আমি পুলিশ প্রোটেকশন দিয়ে দিচ্ছি। জেসিবি ওদিক দিয়ে ঢুকবে বাড়ির সামনে, পেছনে ওর বাড়িটা, এটা নয়, ওর বাড়ি মিউনিসিপ্যালিটি জায়গার উপরে এই করেছে এই মাঠটা। আর ওর এক্ষুনি আজকে ওর নামে চিঠি পাঠাও, পেপার দেখিয়েছে কিছু দেখায়, লাইনারে ইমিডিয়েট চিঠি পাঠাও, ঠিক আছে? কোর্ট কেসে যাও। পৌরসভার প্রাচীর করে রাজুদা বলছে আপনি পরে বিল দিবেন, ও রাজুদা প্রাচীর করে দিবে। তিনি আইনের রক্ষক নন, তিনি আইনের দায়িত্বে নন। পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে, চেয়ারম্যান হিসেবে তিনি যদি নিজেই সেই দায়িত্ব পালন করেন, সেই দায়িত্ব যদি নিয়ে নেন, কর্মীর উপরে যদি, সাধারণ মানুষের উপরে যদি তিনি মস্তানি শুরু করেন, তাহলে মানুষ কার কাছে কি বলবে? আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। সাধারণ মানুষ পুকুর থেকে একটু জল নিচ্ছে, সেখানে বাধা দেওয়া যাবে না, এইটা বলার পরে সে আমাকে অশ্লীল ভাষায় বলবে এবং হেনস্থা করা হয়। তারপরে আমি তাকে এই জবরদখল থেকে সরিয়ে দিই। আমি ইতিমধ্যে কাঁথি থানাতে জানিয়েছি, সরকারি কাজে বাধা দিয়েছে। আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের জালে একজন। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের আলীনগর এলাকায় পুলিশ অভিযান চালায়। অবৈধ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয় কাইমুদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে। আটক কাইমুদ্দিন শেখের বাবা গজলু শেখ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 2টি দেশি ইম্প্রোভাইজড 1 নলা বন্দুক এবং 1 রাউন্ড কার্তুজ।
অন্যদিকে বারুইপুরে এসটিএফ এর হানা এবং সেখানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক এবং নগদ ২৬ লক্ষ টাকা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য জানা যাচ্ছে আনুমানিক ১ থেকে ১.৫ কোটি টাকা। আটক মোকলেশ শেখ এবং তার শাশুড়ি, যার নাম সেরিনা বিবি। বারুইপুর খোদার বাজারের মণ্ডলপাড়ায় গত বছর খানেক ধরে ভাড়া থাকতেন এই মোকলেশ। প্রায় ১১ ঘন্টা ধরে এসটিএফ তল্লাশি চালায়। আমরা কারোর সাথে মিশতো না বা আমরা জানিও না, লোকটাকে এখনো পর্যন্ত আমরা জানি না। আর পাড়া প্রতিবেশী আমরা তো এত এখানে থাকি, আমরা কেউ কোনোদিন টেরও পাই না।